গত ভিডিওতে আমরা অনেক সহজ কিছু ইথারের নামকরণ করেছি। এই ভিডিওতে আমরা আরেকটু জটিল ইথার নিয়ে চিন্তা করতে যাচ্ছি। নির্দিষ্টভাবে বললে একটা ইথারের ক্ষেত্রে যদি শুধুমাত্র একটা দীর্ঘ চেনের বদলে প্রকৃতপক্ষে একটা রিং থাকে তবে কি ঘটবে। আমরা এরকম একটা অনুকল্পনা করে নিতে পারি যেটা দেখতে এরকম হবে। এখানে অক্সিজেনটা আছে আর অক্সিজেনের এপাশে এখানে এই কার্বন চেইনটা আছে। এখানে এরকম একটা কার্বন চেইন আছে, এরপর চেইনটা আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে একটা রিং পাচ্ছি। এটা পরিষ্কার নয় যে কীভাবে এটার নামকরণ করতে হবে। আপনি শুধুমাত্র এই পাশটা দেখে এটাকে মিথাইল বলতে পারেন না, এরপর অন্য পাশটাকেও একইভাবে কিছু বলতে পারেন না। এটা আসলে একই পাশ, এটা নিজের সাথেই আবার যুক্ত হয়েছে। আপনি কিভাবে এই ধরনের ইথারের নামকরণ করবেন? আপনি প্রথমেই যা করবেন তা হলো আপনি এটাকে নাম্বারিং করবেন। আপনি দীর্ঘতম কার্বন চেইনটাতে নাম্বারিং করবেন। অ্যালকেনের ক্ষেত্রে সবসময় আমরা যেমনটা করেছি, আমরা এখান থেকে নাম্বারিং শুরু করতে পারি 1 2 3 4। এখন আমরা যদি এটাকে শুধুমাত্র কার্বন চেইন হিসেবে চিন্তা করি, আমরা জানি যে এটা 1 কার্বন হলে প্রেফিক্স হবে মেথ, 2 হলে এথ, 3 এর জন্য প্রপ, আর 4 এর জন্য বিউট। এটা যদি শুধুমাত্র কার্বন চেইন হতো তবে আমরা এটাকে বিউটেন বলতাম। আমরা যদি শুধুমাত্র এখানকার এই কার্বন চেইনটার দিকে তাকাতাম, এখানকার এই কার্বন চেইনটার দিকে, তাহলে আমরা এটাকে বিউটেন বলতাম। তখন এটাকে আমরা বলতাম বিউটেন। কিন্তু এটা স্পষ্ট যে এটা বিউটেন নয়। এখানে একটা অক্সিজেন আছে যেটা বিউটেনের 1 আর 4 নম্বর কার্বনের সাথে বন্ধনে আবদ্ধ আছে। সেটা পরিষ্কার করার জন্য আমরা এটাকে বলি, আমি এখানকার এই অংশটা কালার কোড করছি। এই অক্সিজেনটা 1 এবং 4 নম্বর কার্বনের সাথে যুক্ত, তাই আমরা এটাকে বলবো 1,4। আর এরপরে একটা নতুন শব্দ আসছে যেটা আমরা এই ভিডিওতে শিখব, 1,4 ইপক্সি বিউটেন। 1,4 ইপক্সি বিউটেন। ইথার যখন বড় রিং গঠন করে এটা শুধু তখনই প্রযোজ্য হয় এমনটাও নয়। একটা সাধারণ চেনে ছোট ছোট রিং শাখা হিসাবে থাকলেও এটা প্রযোজ্য। তাহলে আপনি এরকম একটা কিছু কল্পনা করতে পারেন। একটা কার্বন চেন আঁকা যাক। ধরে নিচ্ছি যে এতে 5টা কার্বন আছে, 1 2 3 4 5 এরকমভাবে আছে। আর এখন ধরে নিচ্ছি এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন থাকার পরিবর্তে এই কার্বনটা একটা অক্সিজেনের সাথে যুক্ত, যেটা আবার এখানকার এই কার্বনের সাথে যুক্ত। স্পষ্টত প্রতিটা কার্বনের 4টা বন্ধন আছে। আমরা যেগুলো আঁকছি না সেগুলো হলো হাইড্রোজেন। আমরা কিভাবে এর নামকরণ করব? এখানেও একই প্রক্রিয়া। আমরা এখানে নাম্বারিং শুরু করব অক্সিজেনের নিকটবর্তী প্রান্ত হতে। তাহলে আমরা এখানে এই প্রান্ত হতে নাম্বারিং শুরু করব 1 2 3 4 5। তাহলে এটা হলো পেন্টেইন, এটা হলো পেন্টেইন। আর এখানে অক্সিজেনটা 1 এবং 2 নম্বর কার্বনের সাথে যুক্ত, তাই আমরা এটাকে বলবো 1 2 ইপক্সি পেন্টেইন। 1,2 ইপক্সি পেন্টেইন। এখন গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে ইথার মোটেও সক্রিয় নয়, যে জন্য এটা ভালো দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমি এখানে যেটা এঁকেছি সেটা একটা বিশেষ ধরনের ইথার, যেটাকে বলা হয় ইপক্সাইড। যখন এরকম 3টা পরমাণুর রিংয়ে 2টা কার্বন আর একটা অক্সিজেন থাকবে তখন এটা হবে ইপক্সাইড নামে একটা বিশেষ ধরনের ইথার। এটাকে বলা হয় ইপক্সাইড। আর এটা বেশিরভাগ ইথারের মতো নয়, এটা খুবই সক্রিয়, ভেরি রিঅ্যাক্টিভ। অন্যভাবে চিন্তা করতে পারেন যে এটা মোটেও সুস্থিত নয়, এটা খুবই সক্রিয় বা রিঅ্যাক্টিভ। অনেক সময় লোকজন এটাকে ইথার হতে আলাদা বলে মনে করে। আর এটা খুবই সক্রিয় হওয়ার কারণ হলো এখানকার এই 3 সদস্যের রিংটা, এটার বন্ধনের উপর অনেক চাপ থাকে। এই বন্ধনগুলোর ইলেকট্রনগুলো পরস্পরের এত কাছাকাছি থাকাটা পছন্দ করে না। আপনি যদি এই অণুগুলো নিয়ে একটা সত্যিকারের মডেল সেট বানাতে চান তবে আপনাকে এগুলো যথেষ্ট পরিমাণ বাঁকা করে এই বন্ধনটা গঠন করতে সমস্যা হবে। তাই এটা খুবই কম সুস্থিত হয়। আসলে ইপক্সাইডের নামকরণের একটা বিকল্প উপায় আছে। এইভাবে ইথারের নামকরণ করাটা সম্পূর্ণভাবে ঠিক আছে। আপনি এইভাবে একটা রিং যুক্ত ইথারের নামকরণ করতে পারেন। এটা হলো 1 2 ইপক্সি পেন্টেন। কিন্তু বিকল্প পদ্ধতিতে এমনটা মনে করা হয় যে এখানে একটা দ্বিবন্ধন আছে, এখানে অক্সিজেন থাকার পরিবর্তে একটা দ্বিবন্ধন আছে। এখানে যদি একটা দ্বিবন্ধন থাকে তবে এখানকার এই জিনিসটাকে বলা হবে, আপনি কিভাবে এটা নামকরণ করতে চান তার উপর নির্ভর করে এটাকে বলা হবে 1 পেন্টিন। এটা হতো যদি এখানে অক্সিজেন না থাকে বরং একটা দ্বিবন্ধন থাকতো। 1 পেন্টিন দেখতে এরকম হবে। 1 2 3 4 5, এটা 1 নম্বর কার্বন, তাহলে 1 2 3 4 5। তাহলে 1 পেন্টিন দেখতে এরকম হবে।
আমরা অনেক অনেক আগের কোনো ভিডিওতে এটা শিখেছিলাম। অনেক সময় এটাকে বলা হয় পেন্ট ওয়ান ইন। এটা নির্ভর করে কনভেনশনের উপর, তবে এটা অনেক কমন নাম। কিন্তু এখানে এই দ্বিবন্ধনের পরিবর্তে অক্সিজেন আছে, এখানে দ্বিবন্ধনের পরিবর্তে অক্সিজেন আছে, তাই এটাকে শুধুমাত্র ওয়ান পেন্টিন বলার পরিবর্তে আমরা এটাকে বলবো ওয়ান পেন্টিন অক্সাইড। আমরা এটাকে ওয়ান পেন্টিন অক্সাইড, ওয়ান পেন্টিন অক্সাইড, ঠিক এরকম। এটা দুইটাই আসলে একই অণুর নাম। এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে এটা একটা ইপক্সাইড। এটা বিশেষ ধরনের একটা ইথার যেটা অনেক বেশি সক্রিয়। এইভাবে আসলে যে কোনো ধরনের সিক্লিক বা সাইক্লিক ইথারের নামকরণ সাধারণভাবে করা হয়। এই বিষয়টা পরিষ্কার করার জন্য আরেকটা নামকরণ করা যাক। এবার একটা সাইকেল আঁকা যাক যেটা আরেকটা সাইকেল থেকে শাখা হিসেবে বেরিয়ে আছে। একটা ইপক্সাইড নেওয়া যাক যেটা আরেকটা রিং হতে বের হয়েছে, যাতে একটা বিষয় পরিষ্কার বোঝা যায়। এগুলোর নামকরণ খুব একটা কঠিন নয়, কিন্তু প্রথমবার এটা দেখে কিছুটা ভীতিকর মনে হতে পারে। ধরে নেওয়া যাক যে এখানে একটা সাইক্লোহেক্সেন রিং আছে, তাহলে এটা সাইক্লোহেক্সেন। ধরে নিচ্ছি এখান থেকে একটা ইপক্সি শাখা হিসেবে বের হচ্ছে এরকমভাবে, এভাবে একটা ইপক্সি গ্রুপ আছে। আমরা যদি এটা পরিষ্কার করতে চাই যে এটা একটা ইপক্সাইড, তাহলে আমাদের প্রথমে এরকম মনে করতে হবে যে এটা শুধুমাত্র একটা দ্বিবন্ধন। এটা যদি শুধুমাত্র একটা দ্বিবন্ধন হয় তবে এটা হবে সাইক্লোহেক্সিন, এটা হবে সাইক্লোহেক্সিন, সাইক্লোহেক্সইন। এখানে যদি অক্সিজেন থাকার পরিবর্তে একটা দ্বিবন্ধন থাকতো তবে এরকম হতো। এখানে আপনাকে দ্বিবন্ধনের অবস্থান বলতে হবে না, কারণ সাইক্লোহেক্সিনে একটাই দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনটা যে কোনোখানেই থাকতে পারে, সব ক্ষেত্রে এটা একই অণু হবে। কিন্তু এখানে যেহেতু দ্বিবন্ধনের পরিবর্তে অক্সিজেন আছে আর সেটা এই দুইটা কার্বনের সাথে যুক্ত, তাই আমরা এটাকে বলি সাইক্লোহেক্সিন অক্সাইড, সাইক্লোহেক্সিন অক্সাইড। এখানকার এই অংশটার জন্য এর নাম হচ্ছে সাইক্লোহেক্সিন অক্সাইড। অথবা আপনি যদি এটাকে একটা প্রচলিত ইথারের মতো নামকরণ করতে চান, তাহলে আমরা এরকম নামকরণ করব। আমরা এর নামকরণ করব সাইক্লোহেক্সেইন, সাইক্লোহেক্সেইন। আর এর সামনে আমরা ইপক্সি শব্দটা লিখব, সামনে ইপক্সি শব্দটা লিখব। এই দুইটাই সঠিক। এক্ষেত্রেও এখানে নাম্বারিং করতে হবে না, কারণ আপনি এটাকে বলতে পারেন 1,2 ইপক্সি সাইক্লোহেক্সেন যদি এটাকে 1 নম্বর অথবা 2 নম্বর কার্বন বানান। কিন্তু আপনি জানেন যে এটা পাশাপাশি কার্বনে হবে, আর এটা কিন্তু যে কোনো দুইটা কার্বনে হতে পারে। এটা 3 এবং 4 নম্বর কার্বনে হলেও এটা একই অণু হবে। এটাই আসলে পরিষ্কারভাবে বোঝায় যে অণুটার গাঠনিক সংকেতটা কী হবে। যাই হোক, আমি ভেবেছিলাম যে এটা আপনাদের ভালো লাগবে। আমি আপনাদের বলেছিলাম যে ইপক্সাইড অনেক সক্রিয়। পরের ভিডিওতে আমি আপনাদেরকে ইপক্সাইডের একটা বিক্রিয়া দেখাবো।